where the mind is without fear and the head is held high, where knowledge is free. নমস্কার, আশা করি ছাত্রছাত্রী সবাই ভালো আছো। তো মালদা জেলা প্রশাসন এবং জেলা শিক্ষা দপ্তরের তরফ থেকে যে টেলিক্লাসের আয়োজন করা হয়েছে, আজ আমি স্নেহাংশু চৌধুরী, ভৌতবিজ্ঞানের শিক্ষক, অক্রমণী স্কুল থেকে দশম শ্রেণীর গ্যাসের আচরণ অধ্যায়টি পড়াবো। গ্যাসের আচরণ। তো প্রথম কথা, গ্যাস জানতে গেলে আমাদের প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে পদার্থ। পদার্থ কাকে বলে এটা তোমরা আগেও জেনেছো, আমি আরেকবার বলছি। পদার্থ কাকে বলে? পদার্থের কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। এক, পদার্থের যেটা থাকবে সেটা হচ্ছে ভর। ভর মানে কি? যে পদার্থটা আছে তার মধ্যে যে পরিমাণ জড় পদার্থ উপস্থিত সেটাকেই বলে পদার্থের ভর। আমরা জানি যে ভর হচ্ছে সৃষ্টি বা ধ্বংস করা সম্ভব নয়, এবং ভর হচ্ছে অপরিবর্তনশীল। অর্থাৎ একটা পদার্থের ভর পৃথিবীর বাইরে যেখানে খুশি নিয়ে যাওয়া যাক, ভরের কিন্তু কোনো পরিবর্তন হবে না। নেক্সট, জাড্য ধর্ম। এই জাড্য ধর্ম কথাটার অর্থ কি? তুমি একটা পদার্থ, যেমন এই বোর্ডটা, আমি যদি এর ওপর বাহ্যিক কোনো বল না দিই, এই বোর্ডটা কিন্তু সারা জীবন যতদিন পৃথিবী আছে এখানেই থেকে যাবে, কোনো পরিবর্তন হবে না। তার মানে স্থির অবস্থাতেই থাকবে। যদি পৃথিবীতে কোনো ঘর্ষণ বল না থাকে তাহলে একটা গতিশীল বস্তু কিন্তু সবসময় গতিশীল অবস্থাতেই থাকবে। তার মানে সেটা হচ্ছে তার গতিজাড্য। স্থির থাকার জন্য স্থিতিজাড্য। এটা প্রত্যেকটা পদার্থের মধ্যেই থাকবে। নেক্সট, কিছুটা স্থান দখল করে। দেখো, এটা একটা পদার্থ, দেখো কিছুটা জায়গা কিন্তু এখানে অধিকার করে আছে। এটা প্রত্যেকটা পদার্থের ক্ষেত্রে তোমার আশেপাশে যা বস্তু, যা পদার্থ দেখতে পাচ্ছ সবই কিন্তু কিছুটা স্থান দখল করে আছে। এটা পদার্থের একটা সবথেকে বড় বৈশিষ্ট্য, স্থান দখল করে থাকবে। ইন্দ্রিয় গ্রাহ্য। ইন্দ্রিয় গ্রাহ্য। ইন্দ্রিয় গ্রাহ্য কথাটির অর্থ কি? অর্থাৎ আমি এই বোর্ডটাতে হাত দিয়ে কিন্তু বুঝতে পারছি বোর্ডটা কঠিন, জলে হাত দিয়ে কিন্তু আমি বুঝতে পারছি জলটা তরল। অর্থাৎ পদার্থের ওপর হাত দিয়ে বা স্পর্শ করে আমি যদি তাকে অনুভব করতে পারি যে সেটা কি জাতীয় পদার্থ, তাহলে সেটাকে আমরা বলবো ইন্দ্রিয় গ্রাহ্য। অর্থাৎ একটা পদার্থে এই চারটা বৈশিষ্ট্য থাকতে হবে। পদার্থ কাকে বলবো? যার ভর আছে, যার জাড্য ধর্ম আছে, যা কিছুটা স্থান দখল করে থাকে, যা ইন্দ্রিয় গ্রাহ্য, আমরা তাকে কি বলবো? পদার্থ। এই পদার্থের মধ্যে ভাগ আছে। ভাগ বলতে কি? যেমন দেখো, বরফ কঠিন, বরফকে তাপ দিলে জল, সেটা তরল। আবার জলকে ফোটালে বাষ্প। অর্থাৎ এই বরফটাকে আমি তিনটা রূপে দেখতে পাচ্ছি, একটা কঠিন, একটা তরল, একটা গ্যাসীয়। অর্থাৎ আমরা পদার্থকে তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা কি? কঠিন পদার্থ। আর একটা কি? তরল পদার্থ। আর একটা কি? গ্যাসীয় পদার্থ। আর একটা পদার্থ আছে, সেটা তোমাদের সিলেবাসে নেই, অতি তরল অবস্থা। তোমাদের মূলত এই তিনটা নিয়েই জানতে হবে, কঠিন, তরল, গ্যাসীয়। অর্থাৎ একই পদার্থ তিনটা রূপে থাকতে পারে,
কিছু কিছু ব্যতিক্রম আছে, যেমন কর্পূর আছে, নিশাদল আছে, যাদের ক্ষেত্রে কোনো একটা স্টেপ অনুপস্থিত থাকে। যেমন কর্পূরকে তাপ দিলে ডাইরেক্টলি ও বাষ্পে চলে আসে, তরল হয় না। এটা কিছু ব্যতিক্রম আছে, তো আমরা ব্যতিক্রমে যাব না। কঠিন, তরল, গ্যাসীয়, এই তিনটা পদার্থর মধ্যে এই তিনটা ভাগ দেখা যায়: কঠিন পদার্থ, তরল পদার্থ, গ্যাসীয় পদার্থ। এবার প্রশ্ন যেটা বলেছিলাম যে একটা বরফ আছে, একটা তরল আছে, আর একটা গ্যাসীয় পদার্থ আছে, তাহলে এটা হচ্ছে কঠিন, এটা হচ্ছে তরল, আর এটা হচ্ছে গ্যাসীয় পদার্থ। তাহলে এই তিন ধরনের পদার্থ দেখা যায়, তার পেছনে কারণটা কি? কারণটা হচ্ছে সেই পদার্থ যে উপাদান অণু কণিকা দ্বারা গঠিত তাদের অবস্থান। মানে কঠিন পদার্থের ক্ষেত্রে তার যে সংগঠক অণুগুলো থাকবে, আমরা ধরে নিই যে যে অণুগুলো থাকবে সেগুলো হচ্ছে স্ফেরিক্যাল, গোল, এবং সিমেট্রিক, সমান হতে হবে, সেম আকারের হতে হবে এবং গোলক হিসাবে ধরা হয়। তাহলে এইভাবে থাকে। তরলের ক্ষেত্রে দেখা গেছে সেটা থাকে এইভাবে। গ্যাসের ক্ষেত্রে সেটা কিন্তু, তাহলে এখান থেকে যেটা বুঝতে পারছো, আমি যদি কণাগুলোর মধ্যবর্তী ব্যবধানের কথা বলি, এখানে কিন্তু কম, এখানে দেখো একটু বেড়েছে, এখানে কিন্তু অনেক বেড়ে গেছে। অর্থাৎ একটা পদার্থের তিনটা অবস্থার জন্য দায়ী হচ্ছে তাদের সংগঠক অণুকণিকার আভ্যন্তরীণ দূরত্ব, যেটাকে বলে আন্তরাণবিক ব্যবধান। আন্তরাণবিক ব্যবধানটা কিন্তু কঠিন থেকে গ্যাসে ক্রমান্বয়ে বেড়েছে। কঠিনের সবচেয়ে কম, গ্যাসে কিন্তু সেই দূরত্ব অসীম, এবং দূরত্ব অসীম হওয়ার জন্য তাদের মধ্যবর্তী আকর্ষণ বল কম। সেই জন্য গ্যাসীয় পদার্থগুলোর অণু কিন্তু গতিশীল। কঠিন পদার্থের ক্ষেত্রে যেহেতু আন্তরাণবিক ব্যবধান কম, আকর্ষণ বল বেশি, ওই জন্য কঠিন পদার্থের কিন্তু গতিশীলতা কম অণুর। ওই জন্য কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আছে, আয়তন আছে। তরলের ক্ষেত্রে যেহেতু ব্যবধান কঠিনের থেকে বেশি, গ্যাসের থেকে কম, ওই জন্য শুধুমাত্র আয়তন আছে, কোনো আকার নেই। গ্যাসীয় পদার্থের দুটোই নেই, না আকার আছে না আয়তন আছে। তার মানে তোমাকে যদি প্রশ্ন করা হয় পদার্থের তিনটা অবস্থার জন্য দায়ী কোন ঘটনা, পদার্থের সংগঠক অণুগুলির আন্তরাণবিক ব্যবধান এবং তাদের মধ্যবর্তী আকর্ষণ বল। ব্যবধান কম, আকর্ষণ বেশি কঠিন পদার্থ, ব্যবধান অসীম, আকর্ষণ খুব কম গ্যাসীয় পদার্থ। তার মানে আমরা যে বিষয়টা জানলাম যে গ্যাসীয় পদার্থ হবার পেছনে কারণ গ্যাসীয় পদার্থের অণুর আভ্যন্তরীণ আকর্ষণ বল খুব কম, ব্যবধান অসীম, সেই জন্য গ্যাসীয় পদার্থ তৈরি হয়েছে। তাহলে আমাদের যেহেতু সিলেবাস গ্যাসের আচরণ, ওই জন্য আমরা এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্যাসীয় পদার্থ নিয়ে। তাহলে আমি এখানে শুধু ওই কারণটা লিখে দিচ্ছি যে গ্যাসীয় পদার্থের কারণ কি, সংগঠক, অণুকণিকার মধ্যবর্তী ব্যবধান অসীম, আর দ্বিতীয় মধ্যবর্তী আকর্ষণ বল খুব কম। এই দুটো কারণের জন্য একটা পদার্থে গ্যাসীয় পদার্থ তৈরি হচ্ছে। ঠিক আছে, এবার যেটা পড়ব গ্যাসের বৈশিষ্ট্য। কি কি বৈশিষ্ট্য থাকতে হবে একটা গ্যাসীয় পদার্থে? এক, যেটা সবার প্রথমে দেখা যায়, অণুর গতি। গ্যাসীয় পদার্থের অণুর গতি কেমন হবে?
আমি এখানে একটা তীর চিহ্ন দিয়ে টোটাল ব্যাপারটা দেখাচ্ছি। আণবিক ব্যবধান বেশি, বেশি মানে তীর চিহ্ন ওপরের দিকে দিলাম। আকর্ষণ বল কম, সেটাকে নিচে তীর চিহ্ন দিলাম। তাহলে আণবিক ব্যবধান বেশি, আকর্ষণ বল কম, তাই অণুগুলি স্বতঃস্ফূর্তভাবে এবং বিশৃঙ্খল অবস্থায় ভিন্ন ভিন্ন বেগে পাত্রে ছুটোছুটি করে বেড়ায়। তার মানে কি, গ্যাসীয় পদার্থের যে অণুগুলো থাকবে তাদের গতি কিন্তু বিশৃঙ্খল, সুশৃঙ্খল নয়, এলোমেলোভাবে সবসময় ছুটে বেড়ায়, ওই জন্য ভিন্ন বেগ প্রাপ্ত হয়। এটা হচ্ছে অণুর গতি। দ্বিতীয়, আর কি হয় গ্যাসীয় পদার্থের? প্রসারণশীলতা। প্রসারণশীলতা বলতে কি, এখান থেকে বলছি আমি শুধু কি হয় সেটা বলে দেব। আণবিক ব্যবধান বেশি, আকর্ষণ বল কম, তার ফলে অণুগুলো বিশৃঙ্খল। তার মানে বিশৃঙ্খল হওয়ার জন্য কি হয়, ও সবসময় ছুটে বেড়ায়। তার মানে আমি যদি কোনো পাত্রে রাখি, ও ছুটোছুটি করার ফলে পাত্রের দেওয়ালে কি করবে, বল প্রয়োগ করবে। তার মানে গ্যাস পাত্রের দেওয়ালে চাপ দিবে, তাহলে চাপ দিলে ওর কী হবে, প্রসারণ। যেমন আমরা বেলুনের ক্ষেত্রে দেখি, বেলুনে ফু দিচ্ছি, যত ফু দিচ্ছি বেলুনটা বাড়ছে, তার মানে ওর ভেতরে যখন গ্যাসটা ঢুকছে, গ্যাসের পরিমাণ বাড়ছে সেটা একটা ব্যাপার, কিন্তু বেলুনটাও ফুলছে। তার মানে গ্যাসীয় পদার্থের প্রসারণশীলতা, কথাটার অর্থ অণুর গতি যেহেতু বিশৃঙ্খল, তাই গ্যাসীয় পদার্থকে যে পাত্রে রাখা যাবে সেই পাত্রের আকারই ধারণ করবে। একই পরিমাণ গ্যাসকে বিভিন্ন পাত্রে যদি রাখা যায়, ও বিভিন্ন পাত্রের আকারই কিন্তু ধারণ করবে, মানে সেই আয়তনটা অধিকার করে নেবে। তাহলে প্রসারণশীলতা অণুর বিশৃঙ্খল গতির জন্যে গ্যাসীয় পদার্থের অণুগুলি যে কোনো পাত্রের আয়তন দখল করে। তাহলে যে কোনো পাত্রের আয়তন কি করবে, দখল করবে। ঠিক আছে, তো প্রসারণশীলতা কখন আসবে? প্রসারণশীলতা আসবে যদি গ্যাসের ওপর চাপের মানের পরিবর্তন করা হয়, আর যদি উষ্ণতার পরিবর্তন করা হয়। এই দুটো করলে তবেই কিন্তু গ্যাসের প্রসারণশীলতা আসবে। অর্থাৎ প্রসারণশীল হওয়ার পেছনে যে দুটো ভৌত রাশি দায়ী, সেটা হচ্ছে চাপ, বাহ্যিক চাপ, আর একটা কি, উষ্ণতা। এই দুটোর ওপর কিন্তু প্রসারণশীলতা নির্ভর করে। ঠিক একইভাবে গ্যাসের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে সংকোচনশীলতা। সংকোচনশীলতা বলতে কি, একই জিনিস। অণুর বিশৃঙ্খল গতির জন্য গ্যাসীয় পদার্থের অণুগুলো যে কোনো পাত্রের আয়তন দখল করে। এবার সংকোচনশীলতা কি? সংকোচনশীলতা হচ্ছে, ধরে নাও আমার এই দুটো হাত
এটা একটা গ্যাসের অণু, এটা একটা গ্যাসের অণু, দূরে আছে। এবার আমি কি করলাম, এই দুটো অণুকে বাহ্যিক চাপ দিয়ে কাছাকাছি আনলাম, যেহেতু ব্যবধান বেশি কাছাকাছি আনলাম, মানে এখন অণুগুলো আগে যতটা আয়তন দখল করেছিল চাপ দেওয়ার ফলে ওর কিন্তু আয়তনটা কমে গেল, তার মানে কি হলো, সংকোচন হলো। তার মানে গ্যাসীয় পদার্থ সংনম্যযোগ্য অর্থাৎ সংকোচনশীল, যেহেতু ব্যবধান বেশি ওই জন্য গ্যাসীয় পদার্থের অণুগুলোকে আমরা সংকোচন করতে পারি, অর্থাৎ সংনম্যযোগ্য। তাহলে সংকোচনশীলতা বলতে কি, ব্যবধান বেশি হওয়ার জন্যে গ্যাসীয় পদার্থ সংনম্যযোগ্য, মানে সংকোচনশীল, যেহেতু ব্যবধান বেশি হওয়ার জন্য। কার মধ্যে, অণুর মধ্যে। অণুর মধ্যে ব্যবধান বেশি হওয়ার জন্য গ্যাসীয় পদার্থ সংনম্যযোগ্য, সংকোচনশীল হয়। যেমন দেখবে বাড়িতে যদি বার্থডে হয়, বার্থডে হওয়ার পর দেখবে বেলুন ফাটানো হয়, বেলুনকে এমনি ফাটে, তার উপর আমরা কি করি, হয় হাত দিয়ে চিপি নাহলে পা দিয়ে চিপি, তার মানে চাপ প্রয়োগ করছি, সংকোচন করছি, তবেই ফাটছে। বা আমি কি করি, যখন বার্থডের সময় ধূপকাঠি, বেলুনে আমি যদি ধূপকাঠি লাগাই ফেটে যায়, সেটা হচ্ছে প্রসারণশীলতা। আর যখন চাপ দিয়ে ওর আয়তনকে সংকোচন করছি সেটা হচ্ছে সংকোচনশীলতা। দুই ক্ষেত্রেই যে দুটো ভৌত রাশি দায়ী সেটা হচ্ছে, একটা হচ্ছে চাপ আর একটা হচ্ছে উষ্ণতা। চাপ এবং উষ্ণতার সাহায্যে গ্যাসীয় পদার্থের প্রসারণ করা যায়, গ্যাসীয় পদার্থের সংকোচন করা যায়। ঠিক আছে, নেক্সট 4 নম্বর বৈশিষ্ট্য গ্যাসের, সেটা কি, আকার ও আয়তন। গ্যাসীয় পদার্থের না আকার আছে না নির্দিষ্ট কোনো আয়তন আছে। তার মূল কারণ আন্তরাণবিক ব্যবধান, আন্তরাণবিক আকর্ষণ বল কম। তাই জন্য একটা নির্দিষ্ট আয়তনের গ্যাসকে বা নির্দিষ্ট পরিমাণের একটা গ্যাসকে আমি যে কোনো পাত্রে যদি রাখি, ও সেই পাত্রেই নিজের আয়তনটা নিয়ে নেবে, সমগ্র পাত্রের আয়তনটাই ও নিয়ে নেবে। তার মানে কি, ও যে পাত্রে রাখবো সেই পাত্র, তাহলে নির্দিষ্ট আকার নেই, নির্দিষ্ট আয়তন নেই। তাহলে আকার বা আয়তন আন্তর আণবিক ব্যবধান বেশি হওয়ায় আকর্ষণ বল কম, তাই গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট কোনো আকার বা আয়তন নেই। নির্দিষ্ট কোনো আকার বা আয়তন গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কিন্তু থাকবে না। নেক্সট, ঘনত্ব। এইটা এখানে আমরা জানি ঘনত্ব ইকুয়াল টু কি, ভর বাই আয়তন। আবার ঘনত্ব কাকে বলে, একক আয়তনের ভর। ভর নির্ভর করে হচ্ছে সংগঠক কণার ওপর। গ্যাসীয় পদার্থের ঘনত্ব নির্ণয় করব। তো গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কি হয়, একক আয়তনে অণুর সংখ্যা কম। কেন? কারণ অণুর মধ্যে ব্যবধান বেশি। তো তার মানে একক আয়তনের কথা যদি আমি বিবেচনা করি, তাহলে কঠিন পদার্থে যতগুলো অণুকণিকা থাকবে, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে অণুকণিকার সংখ্যা কম, তার মানে ঘনত্ব কি হবে, কম। তাহলে আমি কি বলতে পারি, ঘনত্ব গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে একক আয়তনে অণুর সংখ্যা কম, তাই ঘনত্বও কম। তাহলে গ্যাসীয় পদার্থের
একক আয়তনে অণুর সংখ্যা কম, তাই ঘনত্ব কম। তাহলে গ্যাসীয় পদার্থের ঘনত্ব কি হবে? কম হবে কঠিন তরলের থেকে। নেক্সট, এইটা খুব ভাইটাল, ব্যাপন ধর্ম। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, ব্যাপন ধর্ম। এই ব্যাপন ধর্ম ব্যাপারটা কি? ধরে নাও, তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, তোমাদের স্কুলে যখন যাচ্ছ সেখানে প্রার্থনা লাইন হচ্ছে, তো যখন শুরু হয় প্রার্থনা দেখবে তখন ছাত্র সংখ্যা কিন্তু কম থাকে, সময়ের সাথে সাথে বাড়তে থাকে। প্রার্থনা শুরু হলো তখন ছাত্র বাড়ছে, তো প্রথম দিকে তোমরা কি করো, একটু গ্যাপে গ্যাপে দাঁড়াও। যখনই ছাত্র বাড়ছে তোমাদের ওই গ্যাপে এসে কেউ একজন ঢুকে যাচ্ছে, দিয়ে ঘনত্বটা কী হচ্ছে? বাড়ছে। মানে আমি কি বোঝাতে চাইছি, গ্যাসীয় পদার্থের অণুর মধ্যে ব্যবধান কিন্তু বেশি। এই ব্যবধান বেশি হওয়ার ফলে অন্য কোনো গ্যাসীয় পদার্থের কণা এই গ্যাপে এসে কিন্তু ঢুকে যাবে, যেহেতু ব্যবধান বেশি। তার ফলে কি হয়, এই রকম একাধিক গ্যাসীয় পদার্থের কণা যখন এর মাঝখানের জায়গাটা দখল করবে, একটা সমসত্ব মিশ্রণ তৈরি হবে। শর্ত একটাই, ওখানেও শর্ত একটাই, 9-এর যদি লাইন থাকে 9 ঢুকবে, দশম শ্রেণীর লাইন থাকলে দশম শ্রেণীর ছাত্রই ঢুকবে। কারণ যখন লাইন করা হয় সেইভাবেই লাইন করা হয়, তার মানে 5-এর ছেলে এসে কিন্তু দশম শ্রেণীর লাইনে ঢুকবে না। অর্থাৎ এই ব্যাপন ধর্মটা তখনই প্রযোজ্য হবে যদি সেই গ্যাসগুলো নিজেদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া না করে। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া যদি করে দেয় তাহলে কিন্তু আমরা ব্যাপন ধর্ম পাবো না। কীরকম? করে দেখবে, বাড়িতেও করে দেখবে, অবশ্য দেখেওছো। বাড়িতে ধরে নাও সন্ধ্যার সময় ধূপকাঠি ধরানো হয়, ধূপকাঠি ধরানো হলো, রুম স্প্রে বাড়ি স্প্রে করবে, পারফিউম স্প্রে করবে, দেখবে ঘরের মধ্যে 3টা গন্ধই আলাদা আলাদা পাবে। তার মানে কি, 3জন মিক্সড হয়ে যায়নি, 3জন গ্যাপ যেহেতু বেশি গ্যাসীয় পদার্থের কণাগুলোর মধ্যে, প্রত্যেকটা গ্যাসীয় পদার্থের কণা সেই গ্যাপে 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 ঢুকে গেছে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, এটা ধরে নাও ধূপকাঠির ধোঁয়ার অণু, এবার মাঝে যে গ্যাপটা আছে সেই গ্যাপের মধ্যে দেখা গেল পারফিউমের কণা ঢুকে গেছে, রুম স্প্রে করলে তার কণা ঢুকে গেছে। প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা গন্ধ পাবে, তখনই পাবো যদি এরা রাসায়নিক বিক্রিয়া না করে। তাহলে ব্যাপন ধর্মটা কি? ব্যাপন ধর্ম হচ্ছে পরস্পর রাসায়নিক বিক্রিয়া করে না। এই রকম এক বা একাধিক গ্যাসীয় পদার্থ পরস্পরের সাথে মিশে যে সমসত্ব গ্যাসীয় মিশ্রণ তৈরি করে, আমরা গ্যাসের সেই ধর্মকে বলবো ব্যাপন ধর্ম। ঠিক আছে? তাহলে শর্ত কি ব্যাপনে? পরস্পর, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, না লিখলে কিন্তু কাটা যায়। পরস্পর রাসায়নিক, কেন যায় আমি বলছি। রাসায়নিক, পরস্পর রাসায়নিক বিক্রিয়া করে না, এরূপ এক বা একাধিক গ্যাসীয় পদার্থ মিশে যে সমসত্ব গ্যাসীয় মিশ্রণ তৈরি করে, গ্যাসের সেই ধর্মকে ব্যাপন ধর্ম বলে। হয়েছে? তাহলে কেন বললাম এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ, এইটা যদি না লেখো তাহলে কিন্তু পরীক্ষায় কাটা দেওয়া হয়। রাসায়নিক বিক্রিয়া না করে, পরস্পর রাসায়নিক বিক্রিয়া করে না, এইরকম এক বা একাধিক গ্যাসীয় পদার্থ মিশে যে সমসত্ব গ্যাসীয় মিশ্রণ তৈরি করে, গ্যাসের সেই ধর্মকে কি বলবো? ব্যাপন ধর্ম। কেন?
ধরে নাও তোমাকে আমি বললাম অ্যামোনিয়া গ্যাস দিয়েছি, তার মধ্যে আমি HCl মিশিয়ে দিয়েছি। আমরা জানি অ্যামোনিয়ার ঝাঁঝালো গন্ধ আছে, তো যখন আমি এই দুটোকে একসাথে মিশিয়ে দেবো আমি কিন্তু আর ঝাঁঝালো গন্ধ পাবো না। কেন? এরা দুজন রাসায়নিক বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করে দেয়। এটা কিন্তু সলিড, তার মানে গ্যাস থেকে সলিড, তার মানে রাসায়নিক বিক্রিয়া করে ও কী করেছে? অ্যামোনিয়াম ক্লোরাইড। তার মানে এর ক্ষেত্রে আমি কিন্তু কখনোই ব্যাপন ধর্ম পাবো না। তাহলে ব্যাপন ধর্ম হতে গেলে অবশ্যই রাসায়নিক বিক্রিয়া যেন না করে, এটা কিন্তু মাথাতে রাখবে। রাসায়নিক বিক্রিয়া করলে ব্যাপন ধর্ম আমরা কিন্তু পাবো না। ঠিক আছে, এবার চাপ পড়ব। কার চাপ? গ্যাসের চাপ। যেহেতু অণুগুলো গতিশীল, এই গতিশীল হওয়ার ফলে কি হয়েছে? ওরা পাত্রের মধ্যে ছুটোছুটি করে বেড়াচ্ছে। তাহলে পাত্রের একক ক্ষেত্রফলের ওপর গ্যাস লম্বভাবে যে বল প্রয়োগ করছে তাকেই বলে গ্যাসের চাপ। তাহলে গ্যাসের চাপ মানে আমি একটা বেলুনে ফু দিচ্ছি, বেলুনটা কি অসীম পর্যন্ত ফুলবে? কখনোই না। ওই বেলুনটা সর্বোচ্চ যতটা ফুলতে পারে ফুলবে, তারপরে আমি যদি আরও ওর মধ্যে গ্যাস প্রবেশ করায় বেলুনটা কিন্তু ফেটে যাবে। তার মানে কি? গ্যাসের চাপের মানটা বাহ্যিক চাপের থেকে মানে বায়ুমণ্ডলীয় চাপের থেকে বেড়ে গেছে, তার ফলে বেলুনটা কি হয়েছে? ফেটে গেছে। এইটাকে বলে গ্যাসের চাপ। তাহলে গ্যাসের চাপ গ্যাসীয় পদার্থের অণুগুলির গতিশীলতার জন্যে কোনো পাত্রের একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে গ্যাসের অণু দ্বারা বা অণুগুলি দ্বারা প্রদত্ত বলকে গ্যাসের চাপ বলে। এই বোর্ডটা যদি একটা গ্যাসের আছে, সেই পাত্রর একটা তল, তাহলে এইটা হচ্ছে বোর্ডের একক ক্ষেত্রফল। এই একক ক্ষেত্রফলের ওপর আমার যে চকের এটা আছে, চকটা, এই চকটা হচ্ছে একটা গ্যাসের অনুভব লম্বভাবে যে বলটা প্রয়োগ করছে এই তলটার ওপর, সেইটাকে আমরা কি বলছি? গ্যাসের চাপ। তাহলে লম্বভাবে যে বলটা প্রয়োগ করছে সেটাকেই আমরা কি বলবো? গ্যাসের চাপ। তাহলে গ্যাসের চাপ ইকুয়াল টু আমরা কি বলতে পারি? একক ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত লম্বভাবে বল, তার মানে বল বাই ক্ষেত্রফল। এফ দিয়ে সূচিত করছি, এ দিয়ে এরিয়া, বল বাই ক্ষেত্রফল, এটাকেই আমরা কি বলি? গ্যাসের চাপ। তো আমরা এর এককগুলো জানবো। সিজিএস, সিজিএসে চাপের একক কি? তাহলে চাপ ইকুয়াল টু বল মানে হচ্ছে ডাইন সিজিএসে, আর ক্ষেত্রফল সেন্টিমিটার স্কোয়ার, নিচ থেকে উপরে উঠছে, তাহলে ডাইন পার সেমি বা সেমি টু দি পাওয়ার -2, ডাইন পার সেমি স্কোয়ার বলতে পারি বা ডাইন সেমি -2। এসআই পদ্ধতি চাপের একক। তাহলে বল আমরা পড়েছি নিউটন দিয়ে প্রকাশ করা হয়, এন, আর ক্ষেত্রফল মানে মিটার স্কোয়ার, মিটার ইনভার্স -2, মিটার -2। তাহলে সিজিএসএ হচ্ছে ডাইন সেমি -2, এসআই হচ্ছে নিউটন মিটার -2। আমি কিন্তু এই দুটোকে অল্টারনেট করতে পারি, মানে চেঞ্জ করতে পারি। এটাকে আর একটা নামে ডাকা হয় পাস্কাল,
এটাকে পাস্কালও বলে। তাহলে আমি বলতে পারি পাস্কাল ইকুয়াল টু 1 নিউটন পার মিটার স্কোয়ার। আবার 1 নিউটন পার মিটার স্কোয়ার, তার মানে 1 নিউটন, 1 নিউটন মানে কি 10⁵ ডাইন মিটার স্কোয়ার। মিটার থেকে যদি আমি সেন্টিমিটার -2 এ যাই, তার মানে তাকে কত দিয়ে গুণ করব? মিটারকে গুণ করতে হবে মিটার স্কোয়ার, তার মানে 100 স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার হলো। তার মানে আমার কত আসবে এখান থেকে যদি যোগ বিয়োগ করি? 10⁴ 5, তাহলে 10 ডাইন পার সেমি স্কোয়ার। এইটা হচ্ছে পাস্কাল আর ডাইনের মধ্যে সম্পর্ক। তাহলে সিজিএসে চাপের একক ডাইন সেমি -2, এসআইতে নিউটন মিটার -2 বা পাস্কেল। পাস্কাল হচ্ছে 1 নিউটন মিটার স্কোয়ার, 1 নিউটন মানে 10⁵ ডাইন, 9এই পড়েছো। মিটারকে সেন্টিমিটার, মিটার তাহলে 1000, 100, মিটার থেকে সেন্টিমিটার 100, যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার, সেন্টিমিটার স্কোয়ার হলো। যখন আমরা এটাকে ইনভার্স করলাম 10 ডাইন পার সেমি স্কোয়ার হলো। আচ্ছা, আরও কিছু আমাদের, এইগুলো তো আমাদের সিজিএস এসআই একক। তাছাড়াও আমাদের গ্যাসের চাপ পরিমাপের জন্য কিছু একক আছে যেগুলো ব্যবহার করা হয়, যেমন প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, তাহলে সেটা হচ্ছে এটিএম। আর কি চাপের একক? বার, টর, এইসব এককগুলো আমরা কিন্তু ব্যবহার করি। এটিএম, বার, টর এগুলো চাপেরই একক, এইগুলোও দেখবে ব্যবহার করা হয়। এগুলো হচ্ছে নন এসআই একক, এই জন্য এগুলো এটিএম, বার, টর বলা হয়। যেমন 1 এটিএম, 1 এটিএম মানে হচ্ছে 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপ। এটাও কিন্তু একটা ব্যবহার করা হয়, সেন্টিমিটার এইচজি, মিলিমিটার এইচজি, এটাও কিন্তু চাপের একক পারদের রেসপেক্টে। তাহলে 1 এটিএম 76 সেন্টিমিটার এইচজি হয়েছে। এটাকে যদি মিলিমিটারে কনভার্ট করতে চাই, এমএম এইচজি। এটাকে যদি টরে পরিবর্তন করতে চাই, 760 টর। তাহলে এইগুলো হচ্ছে তোমাদের কনভার্সনগুলো বলা হচ্ছে। একটা থেকে যখন আর একটা কনভার্সন করা হবে, তখন কিন্তু আমরা এইভাবেই কনভার্সনগুলো করব। ঠিক আছে, নেক্সট, এটা তো গেল গ্যাসের চাপ। গ্যাসের চাপের সাথে আমরা যখন গ্যাসের কিছু অঙ্ক করব, সেক্ষেত্রে কিন্তু আমরা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের কথা বলবো। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের একটা মান আছে, আমি সেইটা ক্যালকুলেশনটা দেখাচ্ছি যে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান কিভাবে নির্ণয় করা হয়। তাহলে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ ইকুয়াল টু প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। আমরা কি জানি? 9-এ পড়েছো, তরলের ক্ষেত্রে পড়েছো, তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে তরলের চাপ এইচডিজি। এখানটাও প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ যেটা করা হয়েছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 45 ডিগ্রি অক্ষাংশে আর 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপ, এই তিনটা শর্তের রেসপেক্টে এটা নির্ণয় করা হয়েছে। তাহলে সেক্ষেত্রে সূত্র কি? এইচ ইন্টু ডি ইন্টু জি। এইচ মানে উচ্চতা 76 সেন্টিমিটার, ডি, ডি মানে হচ্ছে ডেনসিটি, কার? পারদের, 13.596 গ্রাম পার সিসি মানে সেন্টিমিটার -3। জি, জি মানে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, 981 সেমি পার সেকেন্ড স্কোয়ার। এই টোটালটাকে আমরা যদি ক্যালকুলেট করি,
ক্যালকুলেট করলে আমরা যে মানটা পাবো 1.013 ইন্টু 10⁶ ডাইন পার সেমি স্কোয়ার হয়েছে। এইটাকে যদি আমি নিউটনে মানে এসআই এককে কনভার্ট করতে চাই, এটা সিজিএস একক, তাহলে জাস্ট এখান থেকে আমি চেঞ্জ করে দিলেই হয়ে যাবে 1.013 10⁵ নিউটন মিটার স্কোয়ার, এটা এসআইতে মান। এইটা হচ্ছে আমাদের প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান, এই ফর্মুলার সাহায্যে নির্ণয় করা হয়। তোমাদের দরকার হচ্ছে মানগুলো, এই মানগুলোকে তোমরা মুখস্থ করে রাখবে। এই প্রত্যেকটা মান তোমরা মুখস্থ করে রাখবে, কনভার্সনের সময় তোমাদেরকে দেওয়া হবে। এবার যেটা করব, এই যে গ্যাসের চাপ, এবার গ্যাসের চাপের মান কত? 9-এ তোমরা পড়েছো যে বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপের জন্য আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ব্যারোমিটার। তাহলে গ্যাসের চাপের মান নির্ণয় করব কোন যন্ত্র দিয়ে? গ্যাসের চাপ বলতে কি, একটা আবদ্ধ পাত্রে আবদ্ধ গ্যাসের চাপ, সেটাকে আমরা পরিমাপ করব। তার জন্য আমরা যেটা ব্যবহার করি ম্যানোমিটার। ম্যানোমিটার, এই ম্যানোমিটারটা কি? ম্যানোমিটারটা হচ্ছে দুটো অসমান দৈর্ঘ্যের নল, ইউ নল, অসমান দৈর্ঘ্যের। মানে কি রকম দেখতে? এইটা হচ্ছে আমাদের ম্যানোমিটার। এইখানে কিছু পারদ রাখা থাকে, এটা খোলা মুখ হতে পারে, বদ্ধ মুখ হতে পারে। দু ধরনের ম্যানোমিটার, একটা খোলা মুখের হয় আর একটা বদ্ধ মুখের হয়। যে কোনো একটা ব্যবহার করা যায়, দুটো দু ক্ষেত্রে ব্যবহার করা হয়। খোলা মুখটা হচ্ছে ধরে নাও পরীক্ষাগারে কোনো গ্যাস উৎপাদন হলো, তার চাপ নির্ণয় করব, তাহলে এটা ব্যবহার করব। আর যে ক্ষেত্রে পাত্রের মানে গ্যাসের চাপটা বায়ুমণ্ডলীয় চাপের থেকে কম হয়ে যাচ্ছে, তখন আমরা কিন্তু বদ্ধটা ব্যবহার করব। তো আমি এখানটা খোলাটা দিয়েই তোমাদের ব্যাখ্যাটা দিচ্ছি। তো ব্যাখ্যাটা কি? আমি কি বললাম, একটা বদ্ধ পাত্রে আবদ্ধ গ্যাসের চাপ নির্ণয় করব। এখানটা কে আছে? পারদ আছে, HG, ঠিক আছে। এবার একটা পাত্রে কিভাবে ব্যবহার করব, আমি পাত্রটাকে এই ম্যানোমিটারের সাথে যোগ করব। তাহলে এখানে ধরো নাও একটা পাত্র আছে, তার সাথে এই মুখটা লাগিয়ে দিলাম। এখানে কে আছে? পারদ আছে। এটা হচ্ছে পাত্র যেখানে গ্যাসের চাপ পিজি। এইখানে যেহেতু খোলা, তাহলে বায়ুমণ্ডলীয় চাপ PA। এইখানে কে? পারদ আছে, HG। এবার আমরা কি দেখব, শর্তগুলো কি দেখব? প্রথম ক্ষেত্র হচ্ছে, দেখো এই পাত্রটা আমি যখন এই নলের সাথে যুক্ত করলাম, যুক্ত করে শর্ত কি কি হতে পারে? 1 নাম্বার, আমি দেখলাম পারদ যে দুটো অসমান নলে যে পারদটা আছে তার লেভেলটা একই আছে। তার মানে এর ওপর যতটা চাপ দিচ্ছে, এও ঠিক এর ওপর ততটাই চাপ দিচ্ছে। তার মানে এই পাত্রের গ্যাসের চাপ প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ দুটোই কি আছে? সমান আছে। তার মানে PG ইকুয়াল টু PA লিখতে পারবো কখন? যখন পারদের স্তম্ভের উচ্চতা একই দুটি নলে, তখন আমি এটা বলতে পারি। এবার কি হলো, ধরে নাও এবার দ্বিতীয় শর্ত কি হতে পারে? এইটা নেমে গেল আর এই জায়গাটা উঠে গেল। তার মানে এদিক থেকে পারদটা নেমেছে আর এদিকে পারদটা উঠে গেছে।
তার মানে বুঝতে হবে এই পাত্রে গ্যাসের যে চাপ আছে সেটা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের থেকে বেশি আছে, তার ফলে ও কী করেছে, ঠেলে পারদটাকে এই দিকে উঠিয়ে দিয়েছে। তার মানে এই দিকের চাপ বেশি, এই দিকের চাপ কম। তার মানে আমি বলতে পারি পিজি ইকুয়াল টু পিএ হবে, হবে না। কখন সমান হবে, কতটা পারদ উঠেছে, এটা আমি ধরলাম এইচ পারদ এদিক থেকে উঠে গেছে, তার সাথে এইচ উচ্চতা বিশিষ্ট পারদের যে চাপ সেটাকে যদি যোগ করে দিই তবেই কিন্তু আমি পেয়ে যাব এই গ্যাসের যে চাপটা সেইটা কত, সেই মানটা পেয়ে যাব। তার মানে যদি ডান দিকের স্তম্ভে পারদটাকে উঠতে দেখা যায় তাহলে বুঝতে হবে যে আবদ্ধ পাত্রে গ্যাস আছে তার চাপের মানটা বেশি আছে। তাহলে এখান থেকে আমি বলতে পারি পিজি গ্রেটার দেন পিএ। আর কি শর্ত হতে পারে, আর একটা শর্ত হচ্ছে এই দিকে দেখা গেল পারদ উঠে গেছে, এই দিকে পারদটা নেমে গেছে, তার মানেটা কি, এদিক থেকে চাপটা বেশি পেয়েছে তার ফলে পারদটা এইদিকে চলে গেছে, তার মানে এই চাপটা কমে গেছে, এই চাপটা বেড়ে গেছে। তার মানে গ্যাসের পাত্রের যে চাপ সেটা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের থেকে কম। তার মানে 3 নম্বর শর্ত। সেক্ষেত্রে পিজি ইকুয়াল টু পিএ হবে না। তার মানে কি, এটা বেশি এটা কম হয়ে গেছে, তো তাহলে এর থেকে কিছু বাদ দিতে হবে। কি বাদ দিব, এই যে কতটা পারদ এই নলে উঠেছে, মানে দুটো নলের পারদ স্তম্ভের যে পার্থক্য সেই পার্থক্যটা আমি বিবেচনা করব। তাহলে সেটাকে কি করব, বাদ দিয়ে দিব। তাহলে বাদ দিলে আমি কি পাবো, এই যে গ্যাসীয় পাত্রের যে চাপটা সেই মানটা পেয়ে যাব। তাহলে এখান থেকে আমি বলতে পারি পিজি লেস দেন পিএ। তার মানে পিজির মানটা পি এর থেকে কম। অর্থাৎ আমি যখন ম্যানোমিটার যন্ত্র একটা আবদ্ধ পাত্রে গ্যাসের চাপ পরিমাপ করার জন্য যুক্ত করব, আমরা 3টে জিনিস দেখতে পাই। কি, কোনো ক্ষেত্রে দেখতে পাবো যে পারদ যে স্তম্ভ সমান, তার মানে দুটোর চাপ সমান। কোনো ক্ষেত্রে দেখতে পাবো ডান দিকের যে স্তম্ভটা আছে সেটা বেড়ে গেছে, তার মানে আবদ্ধ পাত্রের গ্যাসের চাপ বেশি। আবার কখনো দেখতে পাবো বাঁ দিকের নলে পারদ স্তম্ভটা উঠে গেছে, তার মানে গ্যাসের যে আবদ্ধ পাত্রটা আছে সেই পাত্রে যে গ্যাসটা আছে তার চাপের মান প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের থেকে কম। এই হচ্ছে আমাদের ম্যানোমিটারের ক্যালকুলেশন। এবার আমরা কি বলছি, গ্যাসের ভৌত ধর্ম নির্ণায়ক ভৌত রাশি কে কে আছে, চাপ, গ্যাসের ভর, উষ্ণতা, আয়তন, গ্যাসের আয়তন। এটা এই 3টা দ্বারা আমরা কি করি, গ্যাসের ভৌত ধর্ম যেটা সেটা নির্ণয় করে এরা। পি এম টি ভি। মনে রাখতে হবে 4টার মধ্যে যখন আমরা সম্পর্ক তৈরি করব তখন কিন্তু দুটোকে স্থির রেখে বাকি দুটোর মধ্যে সম্পর্ক তৈরি করতে হবে। তো এই 4টার মধ্যে কি সম্পর্ক আছে সেই সম্পর্কে নিয়ার অ্যাবাউট 1660 সালে বিজ্ঞানী বয়েল একটা সূত্র দেন। আমরা এবার সেই সূত্রটা দেখব। সেটা কার সূত্র, বয়েলের সূত্র। বয়েলের সূত্র। তাহলে তার সূত্রটা কার সাথে কার সম্পর্ক, চাপের সাথে আয়তন। চাপ আর আয়তনের মধ্যে সম্পর্ক। তার মানে কোন দুটো স্থির, উষ্ণতা ভর। এইভাবে মনে রাখতে হবে, উষ্ণতা ভর স্থির।
তাহলে তার সূত্রটা কি? নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। আবার বলছি, তার মানে কি কি স্থির? একটা হচ্ছে উষ্ণতা, আর একটা কি গ্যাসের ভর, এই দুটো স্থির। তাহলে আবার বলছি, নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ তার কোনো গ্যাসের আয়তন তার চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ চাপের সাথে আয়তনের সম্পর্ক ব্যস্তানুপাতিক, অর্থাৎ চাপ বাড়লে আয়তন কমবে, চাপ কমলে আয়তন বাড়বে। এই দুটো কথা খুব ভালো করে মনে রাখবে, কোনটা স্থির, উষ্ণতা এবং ভর। তাহলে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তাহলে এবার এই জিনিসটাকে আমি কি করে ব্যাখ্যা করব? ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, তাহলে সেই ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হচ্ছে, ধরো আমি ধরলাম টি স্থির, গ্যাসের ভর হচ্ছে এম, সেটাও স্থির। আমি ধরলাম এই দুটো যখন স্থির তখন গ্যাসের চাপ হচ্ছে পি এবং গ্যাসের আয়তন হচ্ছে ভি। তাহলে বয়েল যখন সূত্রটা দিচ্ছেন কি, এর সাথে এর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্ক বলতে কি বোঝায়? পি ভ্যারিজেস 1/v। পি ভ্যারিজেস 1/v কখন? যখন এম আর টি হচ্ছে স্থির। এইটাকে বলে ভেদের সম্পর্ক, যেটা তোমরা অঙ্কে পড়বে, এটাকে বলে ভেদ সম্পর্ক। পি ভ্যারিজেস 1/v। ভ্যারিজেস যখন উঠে তখন একটা ধ্রুবক ব্যবহার করা হয়। তাহলে এখানটা সেই ধ্রুবকটা হচ্ছে কে। কে হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক, যেটা গ্যাসের ভর এবং উষ্ণতা এই দুটোর উপর নির্ভর করবে, কে এর মানটা। তাহলে সেখান থেকে আমি বলতে পারি পিভি ইকুয়াল টু কে। তাহলে কে হচ্ছে ইকুয়াল টু কি লিখব? ধ্রুবক। তার মানে চাপের সাথে আয়তনের সম্পর্ক ব্যস্তানুপাতিক। সেখান থেকে আমরা কি পেলাম? পিভি চাপ এবং আয়তনের গুণফল, সেটা সব সময়ের জন্য ধ্রুবক। পি এবং ভি এর মান যাই হোক না কেন, গুণফলটা কিন্তু সব সময়ের জন্য ধ্রুবক হবে। কি রকম? আমি তিনটা পাত্র নিচ্ছি, পিস্টনযুক্ত পাত্র। পিস্টনযুক্ত পাত্র আছে, যেখানে টি আর এম স্থির আছে, উষ্ণতা স্থির, একই পরিমাণ গ্যাস নিয়েছি। শুধু আমি কি করেছি, প্রথম ক্ষেত্রে এটা পি চাপ, এটা ভি আয়তন। নেক্সট এই ক্ষেত্রে চাপ হচ্ছে p/2, চাপ কমিয়ে দিয়েছি, তাহলে আমার আয়তনটা কিন্তু বাড়বে, এর রেসপেক্টে দ্বিগুণ হবে। তাহলে আমি এই জায়গাটা সেটা লিখে দিচ্ছি p/2, তার মানে এটা কি হবে 2v পাওয়া গেছে এরকম। এইখানটা আমি কি করলাম, p
P/4 4P করেছি, তাহলে আয়তনটা হচ্ছে V/4। এবার দেখো গুণফলটা, এই দুটোকে গুণ করলে PV পাবো, এই দুটোকে যদি গুণ করি 4P V/4 করলে কি পাবো? PV। এইখানটা যদি গুণ করি P/2 ইন্টু 2V গুণ করলে কি পাবো? PV। তার মানে দেখো চাপের মান পরিবর্তন করেছি, আয়তন পরিবর্তন হয়েছে, কিন্তু চাপ এবং আয়তনের গুণফল প্রতি ক্ষেত্রেই একই আছে। ওই জন্য বলা হয় P1 V1 ইকুয়াল টু P2 V2 ইকুয়াল টু P3 V3 ইকুয়াল টু ধ্রুবক। মানে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ যদি P1 P2 P3 পরিবর্তিত হয়, আয়তন P1 এর জন্য V1, P2 এর জন্য V2, P3 এর জন্য V3 যদি হয়, তাহলে P1 এর সাথে V1 এর গুণফল, P2 এর সাথে V2 এর গুণফল, P3 এর সাথে V3 এর গুণফল সব সময় একই হবে, অর্থাৎ ধ্রুবক থাকবে। এটা হচ্ছে আমাদের কি বয়েলের সূত্রের ব্যাখ্যা। ঠিক আছে, বয়েলের সূত্রের থেকে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে চাপ এবং আয়তন পরস্পরের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক। বাস্তবে আমাদের কি কোনো উদাহরণ দেখতে পাই? অবশ্যই। দেখবে জলের মধ্যে যে বুদবুদটা উঠছে, দেখবে নিচে ছোট, যত উপরে উঠছে আস্তে আস্তে বড় হয়ে ফেটে যায়। কেন? আমরা জানি যে তরলের গভীরতা যত বাড়ে চাপ বাড়ে, তাহলে চাপ বাড়লে বুদবুদ মানে কি একটা গ্যাস, সেইটা হচ্ছে বুদবুদ। তাহলে চাপ বেশি আয়তন কম, বুদবুদ ছোট। যত উপরে উঠছে চাপ কমছে আয়তন বাড়ছে, চাপ কমছে আয়তন বাড়ছে, উপরে এসে চাপ একেবারেই শূন্য হয়ে যাচ্ছে, তখন বুদবুদটা এত আয়তন বেড়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে। তার মানে এটা কিন্তু আমাদের বাস্তবে উদাহরণ দেখা যায় বুদবুদ যখন উঠছে। কিন্তু বেলুন যখন ফুটাচ্ছি, ফুলিয়ে দিচ্ছি, তখন কিন্তু দেখো মিলবে না। ফু দিচ্ছি, চাপ দিচ্ছি, আয়তন কমার কথা, আয়তন বেড়ে যাচ্ছে। পাম্পার দিয়ে আমি যখন সাইকেলের টিউবে পাম্প দিচ্ছি মানে চাপ দিচ্ছি, চাপ দিচ্ছি তো আয়তন বেড়ে যাচ্ছে, টিউবটা তো ফুলে যাচ্ছে, তাহলে তো বয়েলের সূত্র প্রযোজ্য হচ্ছে না। আসলে এখানে কি ঘটনা ঘটছে? বেলুনে যখন আমি ফু দিচ্ছি বা পাম্পারে যখন পাম্পার দিয়ে যখন আমি টিউবে পাম্প দিচ্ছি, দুই ক্ষেত্রেই সবসময় কি আমি ভরটাকে স্থির রাখছি? কখনো বেশি কখনো কম, কখনো বেশি কখনো কম। তাহলে এই যে কম বেশি করছি মানে ভরটা স্থির থাকছে না। আর ভর স্থির না থাকার জন্য আমার কি হচ্ছে? ভর স্থির না থাকার জন্য সেখানে আমি বয়েলের সূত্র প্রয়োগ করতে পারছি না। অর্থাৎ বয়েলের সূত্র আমরা কিন্তু প্রয়োগ করব তখনই যদি উষ্ণতা এবং ভর স্থির থাকে, তবেই প্রয়োগ করতে পারবো, না হলে কিন্তু প্রয়োগ করা যাবে না। ঠিক আছে, এবার আমরা এটা দেখব লেখচিত্রের মাধ্যমে দেখব। লেখচিত্র বলতে কি? লেখচিত্র বলতে আমি ভি ভার্সেস পি লেখচিত্র আঁকতে চাইছি। ভি ভার্সেস পি, বয়েলের সূত্রে তো এই দুটোর মধ্যেই সম্পর্ক। এদিকে ভি রাখলাম, এইদিকে পি রাখলাম। লেখচিত্র কি হবে? ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে চাপের মান কম, চাপের মান যদি কম হয় আয়তন বেশি হবে। চাপের মান বাড়ছে, তার মানে আয়তন কমছে। আরও বাড়লো, আরও কমলো, আরও বাড়লো, আরও কমলো। তার মানে বিন্দুগুলোকে আমি যদি যোগ করি এইরকম পাবো। এটাকে আমরা কি বলি? লেখচিত্রের প্রকৃতি সমপরাবৃত্ত। আবার দেখো আমি এখানটা দাগ কেটে দেখাচ্ছি। চাপ কম আয়তন বেশি, চাপ বেশি আয়তন কম, চাপ আরও বাড়লো আয়তন আরও কমলো, চাপ আরও বাড়িয়ে দিলাম আয়তন আরও কমে গেল। তাহলে এইটা হচ্ছে আমাদের ভি ভার্সেস পি লেখচিত্র। আর একটা লেখচিত্র হয়
পিভি ভার্সেস পি লেখচিত্র, পিভি ভার্সেস পি। এদিকে থাকলো পিভি, এদিকে থাকলো পি। আমরা বয়েলের সূত্রে কি জেনেছি? পিভি ইকুয়াল টু কে, মানে ধ্রুবক। পিভির মান যদি ধ্রুবক থাকে, পি এর মান যাই হোক না কেন, এই পিভির মান সবসময়ের জন্য কি থাকবে? স্থির থাকবে, কোনো পরিবর্তন হবে না, পি এর মান যাই হোক না কেন। তাহলে আমি ধরলাম পি এর মান এটা, পিভির মান এটা, পি এর মান বাড়ালাম, পিভির মানেরও পরিবর্তন হলো না, আবার বাড়ালাম, কোনো পরিবর্তন হলো না। তার মানে সমান্তরাল সরলরেখা পেলাম। কার সাথে? পি অক্ষের সাথে। তাহলে লেখচিত্রের প্রকৃতি কি? পি অক্ষের সমান্তরাল। তাহলে পি অক্ষের সমান্তরাল লেখচিত্র পাবো, এটা পাবো সমপরাবৃত্ত। আবার বলছি, পি ভির গুণফল হচ্ছে ধ্রুবক, তাই পি এর মান যাই হোক না কেন, পিভির এই গুণফলের মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে পিভি এর মান বাড়িয়ে যাচ্ছি, তাহলে পিভির মান কি হচ্ছে? একই থেকে যাচ্ছে, কারণ পি যতটা পারবে ভি কমবে, আবার পি যতটা কমবে ভি ততটা বাড়বে, তার মানে গুণফল সবসময় ধ্রুবক থাকবে। ওই জন্য পি ভার্সেস ভি লেখচিত্র পি অক্ষের সমান্তরাল হবে। এটা হচ্ছে আমাদের বয়েলের সূত্র থেকে এই লেখচিত্রগুলো পাওয়া গেছে। নেক্সট আমরা যে সূত্র পড়ব সেটা হচ্ছে চার্লসের সূত্র। তাহলে সম্পর্ক কি ছিল? আবার বলছি, টি ছিল, এম ছিল, পি ছিল, ভি ছিল। তাহলে পিভির মধ্যে সম্পর্ক হয়ে গেছে। এবার এম আর পিকে স্থির করলাম টি এর সাথে ভি এর সম্পর্ক। তার মানে চার্লসের সূত্র হচ্ছে উষ্ণতা ও আয়তনের মধ্যে সম্পর্ক, আয়তনের মধ্যে সম্পর্ক, এই দুটোর মধ্যে সম্পর্ক, এটা চার্লসের সূত্র। কি রকম? একটা বেলুন, তাকে যখন গরম করবে দেখবে আয়তন বাড়বে, একসময় ফেটে যাবে। আবার সেই বেলুনকে যখন বরফের উপর রাখবে দেখবে বেলুনটা আস্তে আস্তে চুপসে যাচ্ছে। তার মানেটা কি? উষ্ণতা বাড়ালে আয়তন বাড়ে, উষ্ণতা কমলে আয়তন কি হয়? কমে যায়। তাহলে চার্লসের সূত্রটা কি আসলে? চার্লসের সূত্রের ক্ষেত্রে তাহলে ধ্রুবক কে কে থাকবে? একটা হচ্ছে চাপ, আর একটা হচ্ছে এম, গ্যাসের ভর। এই দুটোকে কি রাখতে হবে? স্থির রাখতে হবে। তাহলে চাপ এবং ভর স্থির। তাহলে নির্দিষ্ট চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাসের আয়তনের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। বলছি বলে আবার ব্যাখ্যা দেব। স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি বা হ্রাসের জন্যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের যে আয়তন তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। মানে আমি যদি
প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস, প্রতি 1 ডিগ্রি করে উষ্ণতা বাড়াবো, তাহলে গ্যাসের আয়তন বাড়বে। কতটা বাড়বে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন হবে তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। তাহলে 1/273 অংশ, এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো গামা পি, আয়তন গুণাঙ্ক, গ্যাসের আয়তন গুণাঙ্ক। এটা প্রত্যেকটা গ্যাসের ক্ষেত্রে কিন্তু স্থির। আমি যদি এটাকে ক্যালকুলেট করি, কিভাবে করব? ধরে নাও 0 ডিগ্রি সেন্টিগ্রেডে গ্যাসের আয়তন হচ্ছে V0, 0 ডিগ্রিতে গ্যাসের আয়তন V0, আমি 1 ডিগ্রি বৃদ্ধি করলাম, তাহলে 1 ডিগ্রি বৃদ্ধি করলে গ্যাসের আয়তন কত বৃদ্ধি পাবে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন তার 1/273 এতটা বৃদ্ধি পাবে। তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেডে গ্যাসের আয়তন কত? আয়তন 0 ডিগ্রিতে যে আয়তন হবে সেটা তো হবেই, তার সাথে এতটা বৃদ্ধি পেয়েছে, যোগ করে দেব। ঠিক একইভাবে 2 ডিগ্রি সেন্টিগ্রেডে গ্যাসের আয়তন কত হবে? V0, 2V0 273, যেহেতু 2 ডিগ্রি এখানে তাহলে 2। এইভাবে নির্ণয় করতে করতে আমি যদি T ডিগ্রি সেন্টিগ্রেডে যাই, একটা যে কোনো সাধারণ উষ্ণতা, T ডিগ্রি মানে যে কোনো উষ্ণতা হতে পারে, তাহলে সেক্ষেত্রে কত হবে? V0 T V0 273। এবার তার মানে VT মানে T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন, সেটা ইকুয়াল টু কত? V0 কমন নিব, 1 + T/273। এটাই হচ্ছে চার্লসের সূত্রের গাণিতিক রূপ। V0 1 + T/273, এটাই হচ্ছে চার্লসের সূত্রের গাণিতিক রূপ। এবং সেখান থেকে যেটা বোঝা যাচ্ছে, V এর সাথে T এর যে সম্পর্ক সেটা কিন্তু সমানুপাতিক, অর্থাৎ T যত বাড়বে V এর মান তত বাড়বে, আর T যত কমবে V এর মানও কিন্তু তত কমতে থাকবে। লেখচিত্র এবার। তাহলে লেখচিত্র কার সাথে কার? V এর সাথে T, V ভার্সেস T, চার্লসের সূত্র। কি বলা হয়েছে? 0 ডিগ্রিতে গ্যাসের আয়তন, তাহলে এটা 0 ডিগ্রি গ্যাসের একটা নির্দিষ্ট আয়তন থাকবে, তার মানে T এর মান যত বাড়বে V এর মানও তত বাড়বে, কারণ সমানুপাতিক সম্পর্ক। তাহলে T এটা যদি হয়, তাহলে V এটা, T বাড়লো এটা, আবার T বাড়লো V এটা, তাহলে লেখচিত্রটা কি হবে? ক্রমশ ঊর্ধ্বমুখী হয়ে যাবে। এইটা হচ্ছে চার্লসের সূত্রের লেখচিত্র, ক্রমশ ঊর্ধ্বমুখী উঠতে থাকবে। যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি T এর একটা নির্দিষ্ট মানের জন্য V এর মানও বেড়েছে, T এর একটা নির্দিষ্ট মানের জন্য V এর মানও বেড়েছে, ইকুয়াল অ্যামাউন্টে বেড়ে গেছে। সমানুপাতিক সম্পর্ক দেখে বোঝা যাচ্ছে। চার্লস কি করেছিলেন? চার্লস এখানে একটা কাজ করেছিলেন, সেটা হচ্ছে তিনি তার যে লেখচিত্রটা আছে সেই লেখচিত্রটাকে তিনি বিপরীত দিকে বর্ধিত করেছিলেন। করলাম, দেখো একটা জায়গায় ছেদ করেছে, তো তিনি 0-র পর থেকে কাউন্ট করে করে এসছেন, এবং এসে তিনি দেখতে পেয়েছেন এই যে জায়গাটা আছে, এই জায়গাটায় দেখো V এর মান কিন্তু কিছু নেই, এবং এখানে একটাই মান আছে, T এর মান আছে। তো T এর মানটা কত? -273 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং এই গ্রাফটা থেকে তিনি তার যে সমীকরণটা দিয়েছিলেন, মনে করো VT লিখেছিলাম, সেখানে লিখছি -273 ডিগ্রি সেন্টিগ্রেড V0 1 + T এর জায়গায় কত? 273, নিচে কত ছিল? 273, T/273 ছিল, T এর জায়গায় মান বসিয়ে দিলাম, কাটলো। V0 1 - 1
তাহলে 0, তার মানে আয়তন কত? 0। অর্থাৎ -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। সেখান থেকে তিনি যে কথাটা বললেন সেটা হচ্ছে, যদি গ্যাসের চাপ স্থির, গ্যাসের ভর যদি স্থির থাকে, তাহলে যে উষ্ণতায় গ্যাসের আয়তন 0 হবে সেই উষ্ণতাকে বলে গ্যাসের পরম শূন্য উষ্ণতা। তাহলে এই উষ্ণতাটাকে আমরা কি বলবো? পরম শূন্য উষ্ণতা। আবার বলছি, পরম শূন্য উষ্ণতার কনসেপ্ট কি? নির্দিষ্ট চাপ এবং নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন যে উষ্ণতায় 0 হয়ে যায় সেই উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলা হয়। এই পরম শূন্য উষ্ণতা, পরম কথাটার অর্থ কি? শূন্য কথাটার অর্থ কি? পরম মানে স্থির, অর্থাৎ এই উষ্ণতার নিচে আর কোনো উষ্ণতার কনসেপ্ট থাকতেই পারে না। কেন? এর নিচে যদি আরও যায়, তাহলে এর থেকে কম উষ্ণতায় যদি যায়, গ্যাসের আয়তন 0-র পর কী হবে? নেগেটিভ। গ্যাসের আয়তন নেগেটিভ হতে পারে? কখনোই হতে পারে না। ওই জন্য এর থেকে কম উষ্ণতার কনসেপ্ট হতেই পারে না। অর্থাৎ আমাদের এখানটা সব থেকে বা সর্বনিম্ন যে উষ্ণতা সেটা হচ্ছে এটা। এই জন্য এটাকে বলা হচ্ছে পরম, কারণ এই উষ্ণতার নিচে আয়তনটা নেগেটিভ হবে, যেটা বাস্তবে কখনো হয় না। আয়তন নেগেটিভ হয় না। 0 কেন? দেখো, গ্যাসের আয়তন কি? 0। আবার কি আয়তন 0 মানে গ্যাসের গতিশক্তি, যে গতিশীলতা, সেটাও 0। সেই জন্য 0 কথাটা ব্যবহার করেছেন। তাহলে পরম শূন্য উষ্ণতা, এই কনসেপ্টটা কিন্তু আসলে কে দিয়েছেন? চার্লস। এইটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন, এইটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। তিনি গ্রাফ থেকে মান পেয়ে সেটাকে পুট করে দেখিয়েছিলেন 0 হয়, কিন্তু বাস্তবে কি সেটা সম্ভব? কেন? বাস্তবে আমরা জানি যে কোনো পদার্থের উষ্ণতা যদি কমিয়ে দিই, তাহলে সেটা হয় তরল, না হলে কঠিন হবে। আর আমি চার্লসের সূত্র দিয়ে কার আচরণ বিচার করছি? গ্যাস। তরল বা কঠিনের ক্ষেত্রে চার্লসের সূত্র প্রয়োগ করা যায় না। তার মানে পরম শূন্য উষ্ণতা, আমি যে কথাটা বলছি, সেই পরম শূন্য উষ্ণতায় আমি যখন নিয়ে যাচ্ছি, তাহলে নিয়ে যাচ্ছি মানে তার কি হচ্ছে? তার কি হচ্ছে? নিয়ে যাওয়ার অর্থ হচ্ছে আমি তাকে তরল বা কঠিনে পরিণত করছি। তার মানে তার ক্ষেত্রে চার্লসের সূত্র প্রয়োগ হবে না। আবার বলছেন আয়তন 0। যদি আমি ধরে নিই যে এই উষ্ণতায় কিছু পরিমাণ গ্যাস আছে, তো গ্যাস আছে মানে তার ভর আছে, ভর আছে মানে তার মধ্যে কিছু কণা আছে, আর কিছু কণা আছে মানে সে কিছুটা স্থান দখল করেই আছে, তার মানে তার আয়তন সম্ভব। তার মানে এটা ম্যাথামেটিক্যালি এবং গ্রাফিক্যালি প্রমাণ করা যায়। কিন্তু বাস্তবে পরম শূন্য উষ্ণতার ধারণাটা কিন্তু সঠিক বলা যায় না, কারণ এই উষ্ণতায় কিছু যদি গ্যাস থাকে তার ভর থাকবে, তার আয়তন থাকবে, তার মানে 0 হতে পারে না। ঠিক আছে? আচ্ছা, যখনই চার্লসের এই ধারণাটা চলে আসলো যে পরম শূন্য উষ্ণতার ধারণা, তখন কিন্তু বিজ্ঞানী কেলভিন তিনি একটা স্কেল দিলেন। তোমরা যেমন দেখো সেলসিয়াস স্কেল পড়েছো, ফারেনহাইট স্কেল পড়েছো, সেই রকম বিজ্ঞানী কেলভিন এই পরম শূন্য উষ্ণতার ধারণা নিয়ে তিনি আরেকটা স্কেল দিলেন, কেলভিন স্কেল। কেলভিন স্কেল। তো কেলভিন স্কেলটা কি? কেলভিন স্কেলটা হচ্ছে এমন একটা স্কেল যেখানে -273 ডিগ্রি সেন্টিগ্রেডকে 0 ধরা হয়েছে এবং প্রতি ঘরের পার্থক্য 1 ডিগ্রি সেন্টিগ্রেডের সমান ধরা হয়েছে। ধরে একটা স্কেল তৈরি করা হয়েছে, সেই স্কেলটাকে বলে কেলভিন স্কেল। তাহলে কেলভিন স্কেলে -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাকে কি ধরা হয়েছে? এত কে 0 ধরা হয়েছে। 0 ধরে প্রতি ঘরের পার্থক্য, প্রতি ঘরের পার্থক্য
1 ডিগ্রি সেন্টিগ্রেডের সমান ধরে যে স্কেল তৈরি করেছেন সেটাই হচ্ছে আমাদের কেলভিন স্কেল। কীরকম? তো এইটা ধরে নাও কেলভিন, আর এটা হচ্ছে সেলসিয়াস। দুটো স্কেল। তাহলে এইটা এখানে দাগ দিলাম, এখানে একটা দাগ দিলাম, এখানে একটা দাগ দিলাম, হয়েছে? এইটা হচ্ছে কেলভিন স্কেলের 0। তাহলে সেলসিয়াস স্কেলের কত? -273 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার এর হচ্ছে 0, তাহলে এর কত? 273 কেলভিন কে। এখানে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে 373 কেলভিন। কেলভিন স্কেলের ক্ষেত্রে আমরা যে মানগুলো লিখব, যেমন ডিগ্রি সেন্টিগ্রেড, ডিগ্রি ফারেনহাইট, কেলভিন স্কেলের যে মানগুলো থাকবে তাকে এ বা কে দিয়ে সূচিত করা হবে। ডিগ্রি সেন্টিগ্রেড ছোট হাতের টি, কেলভিন স্কেলের যে মানটা থাকবে তাকে বড় হাতের টি দিয়ে আমরা সূচিত করব। আবার বলছি, কেলভিন স্কেলের মানকে প্রকাশ করা হবে এ বা কে দিয়ে, এবং উষ্ণতাটাকে প্রকাশ করা হবে টি দিয়ে। বড় হাতের টি মানে পরম, মানে কেলভিন স্কেলের মানকে বোঝানো হচ্ছে যেটা পরম শূন্য উষ্ণতাকে ধরে করা হয়েছে। এবার এই ছবিটার দিকে দেখো, এর 0 -273, তার মানে -273, 0-র সাথে 273 যোগ করেছি তবেই 0-র সমান হয়েছে। আরও 100 যোগ করেছি, তার মানে 100 ডিগ্রি সেন্টিগ্রেড পেয়েছি। এই ছকটা থেকে কি বুঝতে পারলে? মানে হচ্ছে সেন্টিগ্রেডের যে মানটা আছে তার সাথে আমি যদি 273 যোগ করে দিই তবে আমরা কেলভিন স্কেলের মান পাবো। দেখো, 100-র সাথে 273 যোগ 373, এটার সাথে 273 যোগ দেখো 0। তার মানে আমি বলতে পারি টি ইকুয়াল টু সেন্টিগ্রেড স্কেলের একটা মান টি ডিগ্রি সেন্টিগ্রেড, তার সাথে 273 যদি যোগ করে দিই তাহলে আমরা যে মানটা পাবো সেটাকে বলবো কেলভিন। তার মানে টি ডিগ্রি, পরীক্ষায় প্রশ্ন দেয় টি ডিগ্রি সেন্টিগ্রেডকে কেলভিনে প্রকাশ করো, কেলভিন প্রকাশ করো। তাহলে টি ইকুয়াল টু টি প্লাস 273, পাশে কেলভিনটা লিখে দিবে, তাহলে সেটা কিসে প্রকাশ হলো? কেলভিনে প্রকাশ হলো। আর একটা প্রশ্ন দেয় 30 ডিগ্রি সেন্টিগ্রেড আর 300 কেলভিন কোনটা বড়? কোনটা বড়? বড় বা ছোট আমরা যখন বিচার করব তখন অবশ্যই দুটোকে একই এককে আনতে হবে। হয় এটাকে কেলভিন করো আর না হলে এটাকে সেন্টিগ্রেড করো। তাহলে আমি যদি এটাকে কেলভিন করি তাহলে 30-এর সাথে 273 যোগ করলাম, কেলভিনে কনভার্ট, তাহলে কত হলো? 303 কেলভিন, আর এটা 300 কেলভিন। তাহলে কোনটা বড়? 30 ডিগ্রি সেন্টিগ্রেডটা বড়, 300 কেলভিনটা ছোট, কারণ এটা 303 কেলভিন পাওয়া গেছে। তার মানে সেন্টিগ্রেডে যে মানটা থাকবে তার সাথে 273 যোগ করলে আমরা কি পাবো? কেলভিন স্কেলের মান পাবো। আবার কেলভিন স্কেল থেকে 273 যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা সেন্টিগ্রেডে মান পাবো। আবার বলছি, সেন্টিগ্রেডের সাথে 273 যোগ কেলভিনে কনভার্ট, কেলভিন থেকে 273 বিয়োগ সেন্টিগ্রেডে কনভার্ট হবে। লাস্ট যেটা বলার, সেন্টিগ্রেড এবং কেলভিন দুটোর মধ্যে কোন স্কেলের মান কখনোই নেগেটিভ হবে না? দেখো, আমরা 9-এ পড়েছি হিমমিশ্র, হিমমিশ্রের উষ্ণতা কত? -23 ডিগ্রি সেন্টিগ্রেড।
তার মানে সেলসিয়াস স্কেলের মান নেগেটিভে হতে পারে, ঠিক আছে। কিন্তু কেলভিন স্কেলের মান কি নেগেটিভ হতে পারে? এবার সেইটা দেখব। দেখো কেলভিন স্কেলের মান নেগেটিভ হবে কি না আগে সেইটা দেখব। -273কে 0 ধরেছি, নেগেটিভ করতে গেলে ওর নিচে নামবো, তাহলে ওর নিচে নামলে আয়তন কি হবে? নেগেটিভ হবে। বাস্তবে কি সম্ভব আয়তন নেগেটিভ? তার মানে কেলভিন স্কেলে যদি আমি 0-র নিচে নামি আয়তনটা হয়ে যাবে নেগেটিভ। আয়তন নেগেটিভ হলে কখনোই আমরা কিন্তু সেটাকে বাস্তবে তার কোনো মান পাওয়া যাবে না, কারণ আয়তন কখনো ঋণাত্মক হতে পারে না। তার মানে কেলভিন স্কেলের মান কখনোই ঋণাত্মক হবে না, ধনাত্মক হবে। সেলসিয়াস স্কেল ধনাত্মকও হতে পারে, ঋণাত্মকও হতে পারে। তাহলে এটাকে আমি লিখে রাখছি, কেলভিন স্কেলের মান সর্বদা ধনাত্মক হবে। এটা সব সময় ধনাত্মক, এটা ধনাত্মকও হতে পারে, ঋণাত্মকও হতে পারে। পরবর্তীতে চার্লস এই কেলভিন স্কেলের সাহায্যে তার দ্বিতীয় সূত্র দিয়েছিলেন। তো তোমাদের সেই অংশটুকু সমরেশ স্যার পড়াবেন, তখন তোমরা সেই বিষয়টা জানতে পারবেন। তাহলে আজকের মতো এত দূরই থাক।